ওয়েলকাম স্টুডেন্ট। আজকের আলোচনা এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের রাজনীতিতে সামরিক বাহিনীর ভূমিকা। এর উপর আমি এশিয়া মহাদেশের প্রায় সমস্ত দেশের ক্ষেত্রে রাজনীতিতে সামরিক বাহিনী বা মিলিটারি বাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা করেছি। এই ভিডিওটা কিন্তু আলাদা ভিডিও, আর আজকের ভিডিও এই ভিডিও থেকে আলাদা হবে। আজকের ভিডিও হলো এশিয়া প্রশান্ত মহাসাগর অঞ্চলের বিশেষ করে তিনটি দেশের কোন কোন তিনটি দেশের? ইন্দোনেশিয়ার, আমি ম্যাপে গোল করে দেখিয়ে দিয়েছি, দেখো এই ইন্দোনেশিয়া, এই যে ইন্দোনেশিয়া। দ্বিতীয়ত ফিলিপিন্স। 3 নাম্বার হচ্ছে এই দেখো সাউথ কোরিয়া। এটা উত্তর কোরিয়া, এটা সাউথ কোরিয়া। তাহলে ইন্দোনেশিয়া, ফিলিপিন্স আর সাউথ কোরিয়া, এই তিনটি দেশের আলাদা আলাদা ভাবে রাজনৈতিক ক্ষেত্রে বা রাজনৈতিক ক্ষমতা আর ক্ষেত্রে এই দেশগুলিতে মিলিটারি বাহিনী, সামরিক শক্তি কি ভূমিকা পালন করেছে। ওকে, আজকের ভিডিওতে এই তিনটি দেশের সামরিক বাহিনী রাজনীতিতে কি ধরনের ভূমিকা পালন করেছে তা আমি আলাদা আলাদা পার্টে আলোচনা করব, বোর্ডে লেখাও আছে। তার আগে সামগ্রিকভাবে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলিতে রাজনীতিতে সামরিক বাহিনীর ভূমিকার কারণ নিয়ে আলোচনা করব। ভূমিকার কারণ, এটা থিওরিটিক্যাল দিক। ওকে, তাহলে প্রথমে আজকের ভিডিও এশিয়া প্রশান্ত মহাসাগর অঞ্চলের রাজনীতিতে সামরিক বাহিনীর ভূমিকার কারণ। আমি দেখো বোর্ডে পয়েন্ট আকারে লিখে দিয়েছি। রাজনীতিতে সামরিক বাহিনীর ভূমিকার কারণ কি কারণে এশিয়া প্রশান্ত মহাসাগরের অঞ্চলের দেশগুলিতে বা এশিয়া মহাদেশের দেশগুলিতে কি কারণে সামরিক বাহিনী রাজনীতিতে অংশগ্রহণ করে। দেশের গভর্নমেন্ট পলিসি নির্ধারণে, দেশের প্রশাসনিক ক্ষেত্রে, সিভিল প্রশাসনের ক্ষেত্রে, জনগণের নিরাপত্তার ক্ষেত্রে, রাষ্ট্রের নিরাপত্তার ক্ষেত্রে কি কি কারণে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সামরিক বাহিনী অংশগ্রহণ করে, নিয়ন্ত্রণ করে, তার কারণ কি? এক নাম্বার কারণ দেখো, দুর্বল গণতান্ত্রিক প্রতিষ্ঠান। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলিতে বা এশিয়ার দেশগুলিতে অনেক দেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল। গণতান্ত্রিক প্রতিষ্ঠান কি কি? আইনসভা দুর্বল, শাসন বিভাগ দুর্বল, শাসন বিভাগের রাজনৈতিক অংশ দুর্বল, শাসন বিভাগের অরাজনৈতিক অংশ আমলাতন্ত্র বা আমলা বিভাগ দুর্বল। আর সরকারের আরেকটা গুরুত্বপূর্ণ বিভাগ, বিচার বিভাগ, এগুলো যখন দুর্বল হয়, এগুলো সরকারি ব্যবস্থার তে দুর্বল হয়, এগুলো হচ্ছে গণতান্ত্রিক প্রতিষ্ঠান। গণতান্ত্রিক প্রতিষ্ঠান, আইন বিভাগ আইন তৈরি করে, শাসন বিভাগ সেই আইনকে বাস্তবে রূপায়িত করে, শাসন বিভাগ গভর্নমেন্ট পলিসি প্রকৃতপক্ষে নির্ধারণ করে, আর আইন বিভাগ যে আইন তৈরি করে সেটাকে রূপ দেয় যেমন বাস্তবে, তেমনি শাসন বিভাগ প্রয়োজনে আইন তৈরি করে এবং নির্দেশ দেয়। আর বিচার বিভাগ কি করে? বিচার বিভাগ আইন বিভাগ তৈরি, আইন সঠিক কিনা তা বিচার করে দেখে।
শাসন বিভাগ যে নির্দেশ দিচ্ছে, শাসন বিভাগ যে আইনকে কার্যকরী করছে, তা সরাসরি ভাবে তা সঠিক কিনা তা যথাযথ বিষয়টাকে বিচার বিভাগ বিচার করে, সমাজে ন্যায় প্রতিষ্ঠিত করে। সরকারের এই মূল তিনটি বিভাগ গণতান্ত্রিক প্রতিষ্ঠান এশিয়া মহাদেশের অনেক রাষ্ট্রে এই গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলি শক্তিশালী নয়। এশিয়া প্রশান্ত অঞ্চলের দেশগুলিতে বা এশিয়া দেশগুলিতে দেশগুলির অনেক দেশে রাজনৈতিক পার্টি, পলিটিক্যাল পার্টির দুর্বল পলিটিক্যাল পার্টির মধ্যে পলিটিক্যাল কালচার গড়ে ওঠেনি। পলিটিক্যাল পার্টি পজিটিভ রোল নিতে পারে না। পলিটিক্যাল পার্টি পলিটিক্স করে ন্যারো সেন্সে, সংকীর্ণ স্বার্থে পরিচালনা করে। সেক্ষেত্রে দলগুলির মধ্যে সংঘাত, দুর্বল সংসদ ভারতীয় গণতন্ত্রে সংসদীয় শাসন এশিয়া মহাদেশের দেশ, ওই রাশিয়ার মতো দেশে আইনসভা দুর্বল, পুতিনের হাতকে শক্তিশালী করেছে। চীনের সমাজতান্ত্রিক কাঠামোতে কমিউনিস্ট পার্টি ডিক্টেটরশিপের পরিবর্তে শি জিনপিং এর কর্তৃত্ব, আইনসভা গণতান্ত্রিক প্রতিষ্ঠান, গণপ্রজাতন্ত্র দুর্বল। কিম জং উত্তর কোরিয়ার, সেখানেও কিন্তু আইনসভা দুর্বল। এইরকম উদাহরণ বহু দেশে আছে। মধ্য এশিয়ার দেশগুলিতে ডিক্টেটরশিপ, কর্তৃত্ববাদী শাসন, এটা গণতান্ত্রিক প্রতিষ্ঠানের দুর্বলতা। মধ্যপ্রাচ্যের ইস্ট এশিয়া, পশ্চিম এশিয়া ধর্মের দ্বারা গণতান্ত্রিক প্রতিষ্ঠান পরিচালিত হয়। দুর্বল রাজনৈতিক প্রতিষ্ঠান, দুর্বল সংসদ, প্রশাসনের গতি নেই, প্রশাসন দুর্বল, স্লথ, প্রশাসনে করাপশন, দুর্নীতি, ধনীদের দ্বারা প্রশাসন নিয়ন্ত্রিত লিবারাল ডেমোক্রেটিক সিস্টেমে। তাই কিন্তু এই সুযোগে সামরিক বাহিনী গভর্নমেন্ট পলিসি নির্ধারণে, সামরিক বাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষার নামে আভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে, আভ্যন্তরীণ রাজনীতিতে নিয়ন্ত্রণ আরোপ করে। এই প্রতিবেশী পাকিস্তান রাষ্ট্রে মিলিটারিদের নিয়ন্ত্রণ। তাহলে আমরা এই পয়েন্টে সাম আপ করছি যে দুর্বল গণতান্ত্রিক প্রতিষ্ঠান, স্বাধীন গণতান্ত্রিক প্রতিষ্ঠান নেই এশিয়া মহাদেশের অনেক দেশে। আমি কয়েকটা এক্সাম্পল তুলেছি। পলিটিক্যাল স্টেবিলিটি, রাজনৈতিক স্থিতিশীলতা, আইনের অনুশাসন প্রতিষ্ঠা, রাষ্ট্রের প্রতি জনগণের আনুগত্য প্রকাশ স্বাভাবিক হয় না, পলিটিক্যাল কালচার গড়ে ওঠে না, পলিটিক্যাল সোশ্যালাইজেশনের যে প্রক্রিয়া, রাজনৈতিক সামাজিকীকরণের প্রক্রিয়া যথাযথ নয়। এই সুযোগে মিলিটারিরা ঢুকে পারে আভ্যন্তরীণ রাজনীতিতে এবং পররাষ্ট্র নীতি নির্ধারণে। ওকে, 2 নাম্বার, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বা দেশ হিসাবে এশিয়া মহাদেশের দেশগুলিতে অনেক দেশে 2 নাম্বার, এটা দেখো, অনেক দেশে রাজনৈতিক স্থিতিশীলতা নেই। অনেক দেশে political stability, lack of political stability, that is called political instability, রাজনৈতিক অস্থিরতা, দলীয় সংঘাত,
সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে দলীয় সংঘাত, জাতপাতের ভিত্তিতে রাজনীতি, কমিউনালিজমের ভিত্তিতে রাজনীতি, আঞ্চলিকতা ভিত্তিতে রাজনীতি করে বিভিন্ন রাজনৈতিক দল। ন্যাশনাল ইন্টারেস্ট, ন্যাশনাল ইন্টিগ্রিটি এইটাকে বেশি গুরুত্ব দেয় না। এটাকে বলা হয় দলগুলির মধ্যে সংঘাত। ন্যারো সেন্সে পলিটিক্স করে এই দল, একাধিক দল। এশিয়া মহাদেশের বিভিন্ন দেশে এই অবস্থা আছে। এশিয়া মহাদেশের অনেক দেশেই ঘন ঘন সরকার পরিবর্তন হয়। ডেমোক্রেটিক ওয়েতে কনস্টিটিউশনালি নির্বাচনের মাধ্যমে সরকার তৈরি হলে সেই সরকারকে অশুভ শক্তি, সন্ত্রাসবাদী শক্তি পতন ঘটায়। পাকিস্তান তার জলজান্ত দৃষ্টান্ত। ওকে, তাহলে আমরা দেখছি দলাদলি এশিয়া মহাদেশের অনেক দেশে আছে। দুর্নীতি কথা হবে না, দুর্নীতি নিয়ে ভারতবর্ষে দুর্নীতির পাহাড়, বাংলাদেশে দুর্নীতি পাহাড়, নেপালে দুর্নীতির পাহাড়, পাকিস্তানের দুর্নীতি পাহাড়। যেখানে একটু ডিক্টেটরশিপ আছে সেখানে কিন্তু দুর্নীতিটা কম। ডেমোক্রেসির নামে ডেমোক্রেসিকে মুখোশ হিসাবে ব্যবহার করে আড়ালে ব্যাপকভাবে জনপ্রতিনিধি আর তাদের নির্ধারিত পলিসিকে যারা কার্যকরী করেন, আমলা, ডেমোক্র্যাট, গোয়েন্দা, এরা করাপশনের সঙ্গে যুক্ত। বিশেষ করে এরা ফিনান্সিয়াল করাপশনের সঙ্গে যুক্ত। এমন অবস্থাতে মিলিটারিরা কিন্তু মাথা ছাড়া দিয়ে উঠে, মিলিটারিরা পাওয়ারে চলে যায়, ক্ষমতা দখল করে নেয় এশিয়া অনেক দেশে। এই কারণে দুর্নীতি, দলাদলি, রাজনৈতিক অস্থিরতা, ঘন ঘন সরকার পরিবর্তন, গভর্নমেন্টের স্টেবিলিটি নেই, এই সব সুযোগ নিয়ে মিলিটারিরা পাওয়ারে চলে আসে। এটা এশিয়া মহাদেশের অনেক দেশের রাজনীতিতে সামরিক বাহিনীর হস্তক্ষেপ, রাজনীতিতে সামরিক বাহিনীর প্রবেশ, এটা একটা কারণ। 3 নাম্বার কারণ, এশিয়া মহাদেশের রাজনীতিতে মিলিটারি বাহিনী, মিলিটারি ফোর্স ঢুকে পড়ে, গভর্নমেন্ট পলিসি নির্ধারণ করে। সেক্ষেত্রে আমরা লক্ষ্য করব সমাজতন্ত্র এবং আভ্যন্তরীণ নিরাপত্তার আশঙ্কা। আভ্যন্তরীণ নিরাপত্তার আশঙ্কা, দেশের মধ্যে আইনের শাসন চলছে না, শাসকের আইন চলছে, দেশের মধ্যে শাসকের দুর্বলতার সুযোগে, শাসকের দৃষ্টিভঙ্গির সুযোগে, শাসকের সততার অভাবে সুযোগ নিচ্ছে সাধারণ মানুষ। সাধারণ মানুষও দুর্নীতি করছে, অরাজকতা চলছে, মাৎসর্য চলছে, আইন মানছে না, বিচার বিভাগকে মানছে না। ওকে, এমন অবস্থা হচ্ছে, অরাজকতা, অশান্তি। তখন দেশের জনগণের নিরাপত্তার অভাব দেখা দেয়। শুধু কি ওই জীবনের নিরাপত্তা, শুধু কি জীবনে বেঁচে থাকার অধিকার পাচ্ছে না তাই নয়, খাদ্য নিরাপত্তা নেই, স্বাস্থ্যের নিরাপত্তা নেই, শিক্ষার নিরাপত্তা নেই, বাসস্থানের নিরাপত্তা নেই। এতগুলো নিরাপত্তার অভাব দেখা দিচ্ছে। সেই সুযোগটা মিলিটারিরা গ্রহণ করে। মিলিটারি ফোর্স বোঝায় যে আমরা এই সুযোগ দিব, তাই আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য জনগণকে মিসলিড করে। জনগণকে মিসলিড করে অনেক সময় সামরিক শক্তি এশিয়া প্রশান্ত অঞ্চলের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর একটা কি, আর একটা হলো সমাজতন্ত্রের ভীতি। সমাজতন্ত্রের ভীতি 1991 সাল থেকে আজকে পর্যন্ত, 1991 থেকে 2026 পর্যন্ত সমাজতন্ত্রের ভীতি নাই, সমাজতন্ত্রের ভীতি নাই, সমাজতন্ত্রের আধিপত্য নেই। 1945 থেকে 1991 সাল পর্যন্ত এবং এই সময়ের মাঝে মাঝে আমরা দেখব
সমাজতান্ত্রিক ভীতি মিলিটারিকে ক্ষমতায় আসার সুযোগ করে দিয়েছে। আমরা এটা লক্ষ্য করব, দ্বিতীয় মহাযুদ্ধের সময় স্ট্যালিনের নেতৃত্বে, সোভিয়েত রাষ্ট্রনায়ক স্ট্যালিনের নেতৃত্বে একাধিক পূর্ব ইউরোপের দেশে, রোমানিয়াতে, বুলগেরিয়াতে, আলবানিয়াতে, ওকে, যুগোস্লাভাকিয়াতে, পূর্ব জার্মানি, সেখানে কিন্তু সমাজতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। এখন তার আগে ডেমোক্রেটিক সিস্টেম আছে, সেই ডেমোক্রেটিক সিস্টেমের রাষ্ট্রের কর্ণধার জনপ্রতিনিধি এবং রাষ্ট্রের যারা ব্যুরোক্র্যাট, গোয়েন্দা, আমলা, তারা কিন্তু প্রতিরোধ করতে পারছে না। সেই ক্ষেত্রে এই সব দেশে মিলিটারিরা কিন্তু পাওয়ারে চলে এসেছে। আমরা এটা লক্ষ্য করব যে সমাজতন্ত্রের পতন ঘটেছে। আর্থিক সংকটের কারণে সেই সব সমাজতান্ত্রিক ব্যবস্থাতে মিলিটারি ফোর্স দুর্বল হয়ে পড়েছে। দেশের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তখন এই সব দেশের জনগণের একটা পরোক্ষভাবে মিলিটারি শাসনকে সমর্থন করে। মিলিটারি শাসন আরো বেশি ভয়ঙ্কর। মিলিটারি শাসন গণতান্ত্রিক সরকারের মিলিটারিদের তুলনায় অনেক বেশি ডেঞ্জারাস। তবুও কিন্তু সমাজতন্ত্রের ভীতি থেকে আমাদের দেখব যে মিলিটারিকে বেশি গুরুত্ব। এই যে ভারতবর্ষের আভ্যন্তরীণ ক্ষেত্রে যেভাবে সন্ত্রাসবাদী হামলা একের পর এক ঘটে গেছে, এই সন্ত্রাসবাদ রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কে? মিলিটারি। সার্জিক্যাল স্ট্রাইক করলো কারা? মিলিটারি। জনপ্রতিনিধি এখানে নেতৃত্ব দিচ্ছেন, জনপ্রতিনিধি এখানে ডিসিশন নিচ্ছেন ঠিকই, কিন্তু ডিসিশনকে কার্যকরী কারা করছেন? মিলিটারিরা। অপারেশন সিন্দুর এর মাধ্যমে সন্ত্রাসবাদীদের ঘাঁটি ভেঙে দিয়ে আসলো পাকিস্তানের অভ্যন্তরে কারা? ভারতের মিলিটারি ফোর্স। এটা আমি উদাহরণ দিলাম। তাই প্রত্যেকটা দেশের সন্ত্রাসবাদীদের দমনের ক্ষেত্রে মিলিটারিকে ব্যবহার করা হচ্ছে। সমাজতান্ত্রিক আন্দোলন গণতান্ত্রিক ব্যবস্থাকে উচ্ছেদ করে সমাজবাদ বা সমাজতন্ত্র প্রতিষ্ঠিত করবে, সেখানে গণতান্ত্রিক সরকার মিলিটারিকে কঠোর হাতে ব্যবহার করে আন্দোলনকে দমিয়ে দিচ্ছে। ওকে, বিচ্ছিন্নতাবাদ, গোয়েন্দা, পুলিশ, শান্তি শৃঙ্খলা রক্ষাকারী পুলিশ বন্ধ করতে পারছে না। আঞ্চলিক ভিত্তিতে বিচ্ছিন্নতাবাদ স্টেটের বাইরে চলে যেতে চাইছে। এগুলোর ক্ষেত্রে কোনো কিছু পথ যখন থাকে না, তখন শাসক শ্রেণী কি করে? তখন শাসক শ্রেণী মিলিটারিকে কাজে লাগায়। এইরকম এশিয়ার অনেক দেশে মিলিটারিকে কাজে লাগিয়ে বিচ্ছিন্নতাবাদকে জব্দ করা হয়েছে, সন্ত্রাসবাদকে কঠোর হাতে দমনের ব্যবস্থা করা হয়েছে। ওকে, এবং আভ্যন্তরীণ সংঘাত, দলগুলির মধ্যে সংঘাত, পলিটিক্যাল কনফ্লিক্ট, রাজনীতির দ্বন্দ্ব, এই সব অজুহাতে সামরিক বাহিনী প্রশাসনের ক্ষেত্রে প্রবেশ করে ফেলছে। এই কারণেও এশিয়া মহাদেশের অনেক দেশে রাজনীতিতে, গভর্নমেন্ট পলিসি নির্ধারণে দেশের সভরেন্টিকে প্রোটেক্ট করার নামে বিভিন্ন এক্সকিউজ দেখিয়ে কি করছে? মিলিটারি ইন্টারভেনশন হচ্ছে। সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের উপরে ভরসা থাকছে না। এটাও কিন্তু এশিয়া মহাদেশের রাজনীতিতে সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ বা সামরিক বাহিনীর প্রবেশ, এটা একটা কারণ।
4 নাম্বার, জাতীয় নিরাপত্তার গুরুত্ব। জাতীয় নিরাপত্তার গুরুত্ব, জাতীয় নিরাপত্তার প্রশ্নে মিলিটারিকে বেশি গুরুত্ব দেওয়া হয়। 2020 সালে গালওয়ানে লাদাখের সীমান্তে চীনের বাহিনী, ড্রাগন বাহিনী প্রবেশ করে, ভারতের ভূখণ্ড দখল করে নেয়। ভারতের সেনারা প্রতিবাদ করতে গেলে ভারতের সেনাদের আগের চুক্তি অনুযায়ী অস্ত্র ব্যবহার করতে পারবে না, লাঠি শুটার দিয়ে ভারতের সেনাদের আঘাত করে তারা অনেক মারা যায়, এবং ভারতের সেনারাও পাল্টা আঘাত করে, চীনা সেনা নিহত হয়, মারা যায়। এক্ষেত্রে প্রতিরক্ষা মন্ত্রী, প্রাইম মিনিস্টার সবাই কিন্তু মিলিটারিকে চাঙ্গা করেছে, মিলিটারিদের মধ্যে উৎসাহ উদ্দীপনার জন্য সীমান্তে গিয়ে মিটিং করেছে। এটা কিসের দৃষ্টান্ত? সব থেকে বড় দৃষ্টান্ত হচ্ছে উত্তর কোরিয়াতে। উত্তর কোরিয়াতে জাতীয় নিরাপত্তার প্রশ্নে দীর্ঘস্থায়ীভাবে সামরিক বাহিনীকে গুরুত্ব দেওয়া হয়েছে। উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া যে ভাগ, এর ইতিহাস হলো যুদ্ধের ইতিহাস। কমিউনিস্ট পার্টি পক্ষে লালফৌজ চীনের সাপোর্ট করে, সোভিয়েত ইউনিয়ন সাপোর্ট করে, অর্থ এবং সামরিক শক্তি দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র পরাজিত হয়েছে। সেই থেকে উত্তর কোরিয়ার বিরুদ্ধে সামরিক শক্তিকে দক্ষিণ কোরিয়া গুরুত্ব দিয়েছে। বোঝাতে পারলাম? জাতীয় নিরাপত্তার গুরুত্ব, দক্ষিণ কোরিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার দীর্ঘস্থায়ী সংঘাত, এক্ষেত্রে দক্ষিণ কোরিয়া সামরিক শক্তিকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছে। দক্ষিণ কোরিয়ার রাজনীতিতে সামরিক শক্তি আধিপত্য বিস্তার করেছে, নিয়ন্ত্রণ ক্ষমতা জারি করেছে, ক্ষমতা গভর্নমেন্ট পলিসি নির্ধারণে নিয়ন্ত্রক শক্তি হিসাবে মিলিটারিরা ভূমিকা পালন করেছে। নেক্সট, তাহলে আমরা দেখলাম দেশের নিরাপত্তা হচ্ছে সব থেকে বড়, দেশের ভৌগোলিক অখণ্ডতা, দেশের সার্বভৌমত্ব, দেশের ইন্টারেস্ট, ন্যাশনাল ইন্টারেস্ট, দেশের ন্যাশনাল পাওয়ার, এগুলি হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। এগুলোর এক্সকিউজ দেখিয়ে এশিয়া মহাদেশের অনেক দেশে সামরিক শক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। 5 নাম্বার কারণ, উপনিবেশিক উত্তরাধিকার। উপনিবেশিক উত্তরাধিকার মিলিটারি পাওয়ার বৃদ্ধিতে সাহায্য করেছে। এশিয়া মহাদেশের প্রায় ভূখণ্ড পরাধীন ছিল, বেশিরভাগ ভূখণ্ডে ব্রিটিশ উপনিবেশিক শাসন ছিল। দ্বিতীয় মহাযুদ্ধ অনেক কিছুই করে দিয়েছে, যেমন ক্ষতি করেছে তেমন লাভ করেছে। এই যে ভারতবর্ষ 1947 15ই আগস্ট, এই দিনটাকে কি স্বাধীনতা দিবস হিসেবে পালন করতে পারত? ভারতের জাতীয় পতাকা উঠতে পারত? আমি যতটুকু ব্যাকগ্রাউন্ড জানি, এটা কিন্তু দ্বিতীয় মহাযুদ্ধ ভারতের স্বাধীনতার ভিক্ষাটাকে ভারতবর্ষের নেতাদের কাঁধে বয়ে আনা ঝুলার মধ্যে দিয়ে দিয়েছে। এর ব্যাখ্যা আছে, আমি এই যে কথাটা বলছি, আর্গুমেন্ট আছে। ওই সময়ে কোনো সশস্ত্র লড়াই হয়নি, আন্ডারস্ট্যান্ডিং। ওই সময়ে ভারতের স্বাধীনতার জন্য ব্রিটিশ পার্লামেন্ট আইন তৈরি করছে, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট। ওকে, যে আমাদের 190 বছর ধরে শাসনের নামে অপশাসন, অত্যাচার, নিপীড়ন, হত্যা চালালো, সে কে? ভারতবাসীর মনে প্রশ্ন, সে কেন আইন তৈরি করবে? আইন তৈরি করবে ভারতবর্ষের মানুষ। এটা কুলজ্জা, এটা ঘৃণ্য, এটা এক ধরনের চক্রান্ত বলা যায়। তাই আমি এই কথা বলতে চাইছি, 1945 থেকে 1960, এই 15 বছরে 40টারও বেশি দেশ এশিয়া মহাদেশের ভূখণ্ডের স্বাধীনতা এসেছে, স্বাধীনতা পেয়েছে। তাই উপনিবেশিক শক্তির নয়া উপনিবেশিক শক্তি হিসাবে আবির্ভূত হয়েছে।
জাতিপুঞ্জের সনদে যতই বলা থাক সব রাষ্ট্র সমান অধিকার পাবে, যতই বলা থাক সব রাষ্ট্র সমান স্বাধীনভাবে বিদেশ নীতি নির্ধারণ করবে, যতই বলা হোক যে সব রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা সার্বভৌমত্ব সমান মর্যাদা পাবে, তা কিন্তু পায় না। তাই ভয় কাজ করে সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশগুলি, তারা তাদের শক্তিকে বৃদ্ধি করবার জন্য মিলিটারি পাওয়ারকে গুরুত্ব দিয়েছে। আর নিপাত যাক সাম্রাজ্যবাদ, ভুল কথা। নিপাত যাক উপনিবেশবাদ, ভুল কথা। সাম্রাজ্যবাদ উপনিবেশবাদ নতুন কৌশলে আবির্ভূত হয়েছে। সেই জন্য এশিয়া মহাদেশের অনেক দেশে মিলিটারি বাহিনীকে শক্তিশালী করা হয়েছে, মিলিটারি বাহিনীকে গুরুত্ব দেওয়া হয়েছে। রাষ্ট্র গঠন করতে গেলে, জাতীয় স্বার্থ রক্ষা করতে গেলে, জাতীয় ঐক্য ও সংহতি বজায় রাখতে গেলে কি করতে হবে? মিলিটারিকে গুরুত্ব দিতে হবে। এই কারণেও মিলিটারি বাহিনী এশিয়া মহাদেশের বহু দেশে তারা রাজনীতিতে ঢুকে পড়েছে। 1945-এর পর, দ্বিতীয় মহাযুদ্ধের পর সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশগুলির অনেক অনেক সমস্যা, আর্থিক সমস্যা, রাজনৈতিক সমস্যা, রাজনৈতিক অস্থিতিশীলতা, সংকট, সংকীর্ণ রাজনৈতিক দলাদলি, সাম্প্রদায়িকতা, কমিউনালিজম, কাস্টিজম, রিজনালিজম, আঞ্চলিকতা, বেকার সমস্যা, নিরক্ষরতা, ঋণের বোঝা, ঋণের সুদ দিতে ঋণ করে এমনও দেশগুলি হচ্ছে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি। তাহলে সেই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি গুলিকে আবার পরাধীন করে দিতে পারে। তাই উপনিবেশিক শক্তির উত্তরাধিকার হিসাবে মিলিটারি পাওয়ারকে, ফোর্সকে গুরুত্ব দেওয়া হয়েছে। এবং এই শক্তিশালী মিলিটারি পাওয়ার নয়া উপনিবেশবাদ, নয়া সাম্রাজ্যবাদ এর বিরুদ্ধে লড়াই করবে। এই কারণেও মিলিটারিরা রাজনৈতিক ক্ষেত্রে একটা প্রবেশের সুযোগ পেয়েছে। 6, এশিয়া মহাদেশের রাজনীতিতে সামরিক বাহিনীর প্রবেশের আর একটা কারণ কি? সামরিক বাহিনীর সংগঠনগত ঐক্য। মিলিটারি বাহিনী প্রত্যেকটা এশিয়া মহাদেশের, সারা পৃথিবীতে বলা যায়, আমরা আজকে এশিয়ার আলোচনা করছি, তাই আমরা বলছি যে এশিয়ার মানে মিলিটারি বাহিনীর মধ্যে যে ডিসিপ্লিন আছে, অস্ত্র প্রশিক্ষণের ব্যবস্থা আছে, দেশপ্রেম তৈরি করা হয়। প্রয়োজনে আর্টিফিশিয়ালি তারা দেশ ছাড়া আর কাউকে চেনে না, পরিবার ভুলে যায়, তারা শুধু দেশের কথা ভাবে। দেশ আমার মা, এই যে ভাবনা, গভীর ন্যাশনালিজম, দেশপ্রেম, কঠোর দেশপ্রেম, দেশ আগে সবারই, এমন বিষয়টা মিলিটারির মধ্যে প্রবেশ করানো হয়। আর মিলিটারিদের যে সংগঠন, সেটা ডিসিপ্লিনারি সংগঠন, উপর থেকে নিচ পর্যন্ত কমান্ডিং এ চলবে, দ্বিতীয় কোনো প্রশ্ন আসবে না। আর কমান্ডিং স্বচ্ছভাবে হবে। এশিয়া মহাদেশের দেশগুলিতে সেনাবাহিনীর এই সুসংগঠিত কমান্ড স্ট্রাকচার আছে, তারা রাজনৈতিক সংকটকে দুচ্ছাই করে উড়িয়ে দিতে পারে। পলিটিক্যাল ইনস্টেবিলিটি, ল্যাক অফ পলিটিক্যাল স্টেবিলিটিকে গুরুত্ব দেয় না। দ্রুত মিলিটারিরা সিদ্ধান্ত নিতে পারেন, দ্রুত কাজ করতে পারেন। ওকে, এই কারণেও এশিয়া মহাদেশের দেশগুলিতে রাজনীতির ক্ষেত্রে মিলিটারিদের ভূমিকা বৃদ্ধি পেয়েছে। এটা হলো 6 নাম্বার। 7 নাম্বার, দিস ইজ দ্য লাস্ট পয়েন্ট। এশিয়া মহাদেশের রাজনীতিতে মিলিটারিদের প্রবেশ, মিলিটারি ফোর্সের গুরুত্ব বৃদ্ধি আর একটা অন্যতম কারণ হচ্ছে আর্থিক উন্নয়ন।
আর্থিক উন্নয়ন মানে কি? দেশের সামগ্রিক উন্নয়ন। অর্থনীতির ক্ষেত্রে উন্নয়ন হলে শিল্পায়ন হবে, কৃষিতে উন্নয়ন হবে, আবার কৃষিতে উন্নয়ন হলে, শিল্পে উন্নয়ন হলে আর্থিক ক্ষেত্রে উন্নয়ন হবে। মিলিটারি ডিসিপ্লিন অর্থনৈতিক ক্ষেত্রে, রাজনৈতিক স্থিতিশীলতার ক্ষেত্রে যদি প্রবেশ ঘটে তাহলে কিন্তু বিরাট উন্নতি হবে। গণতান্ত্রিক প্রতিনিধিরা, গণতান্ত্রিক শাসন অর্থনৈতিক উন্নয়নে বাধা সৃষ্টি করছে। জনগণ দেশের উন্নয়নের অর্থ আত্মসাৎ করছে, করাপশন করছে, দুর্নীতি করছে। পলিটিক্যাল ক্ষেত্রে পলিটিক্যাল পার্টি, বিশেষ করে ক্ষমতাসীন পার্টি, তারা পলিটিক্যাল করাপশন, রাজনৈতিক দুর্বৃত্তায়ন ঘটাচ্ছে পাওয়ারে থাকার জন্য। এই সুযোগটা কিন্তু মিলিটারিরা নিয়ে নেয়। এই সুযোগটা মিলিটারিরা নিবেই তো। তাই মিলিটারিরা তখন এই যুক্তি দেখায় দেশের জনগণের কাছে যে বর্তমান ডেমোক্রেটিক গভর্নমেন্ট পলিটিক্যাল স্টেবিলিটি রাখতে পারছে না, দেশের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিচ্ছে, শৃঙ্খলা নষ্ট হচ্ছে, দ্রুত শিল্পায়ন ঘটাতে বাধা দিচ্ছে, তাই মিলিটারিকে সাপোর্ট করো। আমরা দ্রুত শিল্পায়ন ঘটাবো, আমরা দ্রুত কৃষি বিপ্লব ঘটাবো, আমরা দ্রুত দেশের আর্থিক উন্নয়ন ঘটাবো, আমরা দ্রুত শিক্ষার উন্নতি করব, আমরা দ্রুত দেশের সুস্থ সংস্কৃতি ফিরে নিয়ে আসবো। এই সমস্ত প্রতিশ্রুতি দিয়ে তারা পলিটিক্যাল পাওয়ারে চলে যায়, ডেমোক্রেটিক গভর্নমেন্টকে ভায়োলেট করে। সামরিক অভ্যুত্থান হতে পারে। সুতরাং এইভাবে আমরা দেখছি অর্থনৈতিক উন্নয়ন এবং দেশের স্থিতিশীলতা বজায় রাখার যুক্তি দেখিয়ে মিলিটারি ফোর্স তারা গণতান্ত্রিক ডেমোক্রেটিক সরকারকে দায়ী করে তারা পাওয়ারে চলে আসছে। এটা হলো একটা কারণ। এইবার আমরা তিনটি দেশের আলোচনা করব, তিনটি দেশের আলোচনা করব আলাদা করে। আমরা দৃষ্টান্ত হিসাবে, উদাহরণ হিসাবে, এক্সাম্পল হিসাবে রাজনীতিতে মিলিটারি ফোর্স, সামরিক বাহিনী কিভাবে আভ্যন্তরীণ ক্ষেত্রে প্রবেশ করেছে, এক কথায় পাওয়ারে এসেছে। সেক্ষেত্রে দৃষ্টান্ত আমরা তিনটি দেশের দিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। আমি প্রথমেই বলেছি ইন্দোনেশিয়ার ক্ষেত্রে আমি দেখেছি, আমি তোমাদের ম্যাপে একটা ম্যাপ মতো করে দেখো ইন্দোনেশিয়া দেশ, নিচ থেকে শুরু করি। ইন্দোনেশিয়া এশিয়া মহাদেশের দেশ, এ ব্যাপারে কোনো ডাউট নেই। এই যে গোটা ম্যাপের দেশগুলি হচ্ছে এশিয়া মহাদেশের দেশ, আর এই যে প্যাসিফিক অঞ্চল, আমাদের এই চ্যাপ্টারটা হচ্ছে এশিয়া প্রশান্ত মহাসাগরের অঞ্চল। এশিয়া প্রশান্ত মহাসাগরের অঞ্চল মানে কি? এশিয়া মহাদেশের সব দেশ আর হলো প্রশান্ত মহাসাগরের অঞ্চল, জলাশয়। ওকে, আচ্ছা। ইন্দোনেশিয়া সামরিক বাহিনীর ডাবল ভূমিকা আছে। দ্বৈত ভূমিকা মানে কি? দুই ধরনের ভূমিকা। এপিআর সামরিক বাহিনীর রাজনৈতিক ভূমিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা উদাহরণ। সবচেয়ে রাজনৈতিক ভূমিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ উদাহরণ হচ্ছে ইন্দোনেশিয়ার সামরিক বাহিনীর রাজনীতিতে অংশগ্রহণ। ইন্দোনেশিয়াতে সামরিক বাহিনী রাজনীতিতে এতটা প্রবেশ করলো, তার একটু ইতিহাস জানা দরকার, তাই না? ইতিহাসটা কি? ইতিহাসটা হলো স্বাধীনতা সংগ্রামে সামরিক বাহিনী ঘনিষ্ঠভাবে যুক্ত ছিল। ইন্দোনেশিয়া আমাদের দেশের সম্ভবত 2 বছর পরে স্বাধীনতা পেয়েছে। ওকে, আমরা আগেই বলেছি 1945 থেকে 1960 40টারও বেশি দেশ, 40টারও বেশি পরাধীন ভূখণ্ড
স্বাধীনতা পেয়েছে। তার মধ্যে ভারত, এখন পাকিস্তান দেখছো, বাংলাদেশ দেখছো, মায়ানমার দেখছো, ব্রহ্মদেশ যেটা ছিল মায়ানমার, ওকে, শ্রীলঙ্কা দেখছো, ওকে, চীন দেখছো, চীন 1949 সালে, ওকে। তাহলে ইন্দোনেশিয়া যখন স্বাধীনতা পেল, তখন কিন্তু ইন্দোনেশিয়ার মিলিটারিরা ঘনিষ্ঠভাবে সেই স্বাধীনতা যুদ্ধে যুক্ত ছিল। স্বাধীনতা যুদ্ধ সাধারণত সেই দেশের বাহিনী যুক্ত থাকে না। হ্যাঁ, ব্যতিক্রম আছে। 1946-এর ফেব্রুয়ারি বিপ্লব, ও তো ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির নৌসেনাদের বিরাট নৌসেনা। আবার কারা? ভারতীয়রা, ভারতের লোক। সামান্য আয়নাতে ওই ইংরেজ থেকে, ইংল্যান্ড থেকে লোক আসবে ক্লার্কের চাকরি করতে এসছে বলো? তখনই তো ভারতীয়দের মধ্যে ইংরেজি শিক্ষার বিস্তার ঘটিয়েছে তাদের স্বার্থে, কোম্পানির স্বার্থে, ওকে। মেকলেমিনিটস তোমরা পড়েছো, ওকে। উইলিয়াম বেন্টিং সরকারি ভাবে ইংরেজি শেখানোর ব্যবস্থা চালু করেছেন প্রথম, কি তাই তো? তাহলে আমরা দেখছি আমাদের ফেব্রুয়ারি বিপ্লবের নৌবাহিনীর ভারতীয়রা, ভারতীয় নৌসেনারা সশস্ত্র লড়াই করেছে। আর সেই সশস্ত্র লড়াইকে কিন্তু ভারতের জাতীয় কংগ্রেস, মুসলিম লীগ দুৎসাই দুৎসাই ব্যঙ্গ 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 করেছে। যাকে তোমরা লৌহ মানব বলো না, সেই লোকটাও কিন্তু এই সশস্ত্র বিদ্রোহকে ব্যঙ্গ করেছে। যারা তোমরা, যাকে আমরা মানে জাতির জনক বলি, গান্ধীজি, সেও কিন্তু উপহাস করেছে। তাহলে বলো, কিন্তু ইন্দোনেশিয়ার ক্ষেত্রে দেখো, মিলিটারিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। উত্তরাধিকারীরা কি মনে রাখবে না? বলো, মনে তো রাখবেই যে আমাদের মিলিটারিরা আমাদের দেশকে স্বাধীন করে দিয়েছে। আজকে যদি সশস্ত্র লড়াই 46-এর নৌ বিদ্রোহের মাধ্যমে ভারত স্বাধীন হয়ে যেত, আন্ডারস্ট্যান্ডিং না হতো, ভিক্ষাটা না নিত, লড়াই করে স্বাধীন হয়ে যেত, সুভাষের আজাদ হিন্দ বাহিনী লড়াই করে স্বাধীনতা পেয়ে যেত, দুর্ভাগ্য জাপান পরাজিত হলো, ওকে। তাহলে তোমরা বলো, মিলিটারিদের কথা ইন্দোনেশিয়ার জনগণ, ইন্দোনেশিয়ার সিভিল অ্যাডমিনিস্ট্রেটর, ইন্দোনেশিয়ার ব্যুরোক্র্যাট, তারা মনে রাখবে না? মনে রাখবে। কেন মনে রাখবে? স্বাধীনতা সংগ্রামে মিলিটারিদের ভূমিকা ছিল। তাই কনফিডেন্স, জনগণের কনফিডেন্স এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের কনফিডেন্স প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কাজ করেছে। স্বাধীনতা সংগ্রামে ইন্দোনেশিয়ার মিলিটারি ফোর্সের ভূমিকা ছিল বলে এই মিলিটারি ফোর্স ইন্দোনেশিয়ার বাইরের শক্তিকে, ইন্দোনেশিয়ার শত্রুদের দমনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই বিশ্বাস, এই অনুভূতি, এই আবেগ, এই দৃষ্টিভঙ্গি, এই মনোভাব ইন্দোনেশিয়ার জনগণের মধ্যে, এমনকি ইন্দোনেশিয়ার মিলিটারি ফোর্সের মধ্যে গড়ে উঠবে না? গড়ে উঠবে। তার কারণ তারা দৃষ্টান্ত স্থাপন করেছে। বাইরের শত্রুকে মোকাবেলা করার ক্ষেত্রে তারা স্বাধীনতার যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে। তাই আগামী দিনে এই মিলিটারি ফোর্স ইন্দোনেশিয়ার সার্বভৌমত্ব রক্ষা করতে পারবে। সেটা লিবারাল ডেমোক্রেটিক স্টেটের প্রেসিডেন্সিয়াল ফর্মস অফ গভর্নমেন্টই বলো, মানে আজকের ইন্দোনেশিয়ার শাসকও কিন্তু কথা ভাবছেন যে লিবারাল ডেমোক্রেটিক সিস্টেম, দ্যাট ইজ, যেখানে আইনসভা গুরুত্ব পাচ্ছে, আর যেখানে প্রেসিডেন্সিয়াল ফর্মস অফ গভর্নমেন্ট আছে, প্রেসিডেন্টের হাতে পাওয়ার আছে, সেও কিন্তু মিলিটারি ডিপেন্ডেন্ট। মিলিটারি ডিপেন্ডেন্ট যে বর্তমানে ইন্দোনেশিয়ার শাসককে, বর্তমানে ইন্দোনেশিয়ার শাসক হলো 2026 আগস্টে প্রাবো সুবিয়ান্তো 2024 সালে অক্টোবর মাসে, 24 হবে এটা, সরি,
ইংরেজি বাংলা হয়েছে। 2024 সালে অক্টোবর মাসে পাওয়ারে আসেন, ইনিও কিন্তু মিলিটারিকে গুরুত্ব দেন। ওকে, প্রেসিডেন্সিয়াল ফর্মস অফ গভর্নমেন্ট। তাহলে ইন্দোনেশিয়া রাজনৈতিক স্থিতিশীলতা, সামাজিক উন্নয়নে মিলিটারিদের গুরুত্বকে স্বীকার করে, দেশকে সার্বভৌম ও রাখতে, চূড়ান্ত ক্ষমতার অধিকারী রাখতে, দেশের আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বজায় রাখতে, বৈদেশিক শত্রুকে মোকাবেলা করতে মিলিটারি ফোর্সের গুরুত্ব আছে। এটা ইন্দোনেশিয়ার ক্ষেত্রে 1950-এর দশক, 1950-এর দশক মানে কি, 1950 থেকে 1959, কমপ্লিট 59, 60 অব্দি, 60-এর আগে অব্দি। ওকে, এই দশক রাজনৈতিক ক্ষেত্রে অস্থিরতা ইন্দোনেশিয়াতে দেখা দেয়। দেশ স্বাধীন হলো, মিলিটারিতে স্বাধীন করলো। কেন পলিটিক্যাল রাজনৈতিক অস্থিরতা দেখা দিবে? জনগণের প্রশ্ন। কেন আঞ্চলিক বিদ্রোহ হচ্ছে? আঞ্চলিক বিদ্রোহের মূল কারণ হলো শাসক শ্রেণীর অর্থনৈতিক উন্নয়নের সমদৃষ্টিভঙ্গির অভাব। শাসক শ্রেণী কোনো অঞ্চলে উন্নয়ন করে আর শাসক শ্রেণী কোনো অঞ্চলে উন্নয়ন করে না। একটা রাজ্যের মতো রাজধানীকে উন্নতি করে, গ্রাম অঞ্চলকে উন্নতি করে না। এই যে ভারতবর্ষের মণিপুরে আগুন জ্বলছে, এই যে ভারতবর্ষে মেঘালয়ে আন্দোলন শুরু হয়েছে, এর মূল কারণ হচ্ছে অর্থনৈতিক ক্ষোভ, অর্থনৈতিক বঞ্চনা। এই অর্থনৈতিক বঞ্চনা থেকে বিভিন্ন আঞ্চলিকতা বোধ তৈরি হতে পারে। তাহলে এই আঞ্চলিকতা বোধ ইন্দোনেশিয়ার ক্ষেত্রে দেখা দিয়েছে 1950-এর দশকে। পলিটিক্যাল স্টেবিলিটি নষ্ট হয়েছে 1950-এর দশকে ইন্দোনেশিয়াতে। এই সুযোগে নাসুয়াসান সামরিক বাহিনীর রাজনৈতিক ভূমিকার তত্ত্ব ভিত্তি রচনা করেছেন, রাজনৈতিক ভূমিকার ভিত্তি তৈরি করেছেন নসুয়াসান, ভুল বললাম, নসুয়াসান সামরিক বাহিনীর রাজনৈতিক ভূমিকার তাত্ত্বিক ভিত্তি তৈরি করেছেন। নসুয়াসানের বক্তব্য কি? সামরিক বাহিনী রাষ্ট্রের অভিভাবক। সামরিক বাহিনী হলো ইন্দোনেশিয়া রাষ্ট্রের অভিভাবক। শাসক যেই থাক, ইন্দোনেশিয়ার সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা, ইন্দোনেশিয়ার জাতীয় ঐক্য সংহতি একমাত্র রক্ষা করতে পারবে মিলিটারিরা। এই কথা মনে রাখতে হবে। এই কথা বললেন নসুয়েসান। তিনি বলছেন ইন্দোনেশিয়ার মিলিটারি বাহিনীর দুটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এক, প্রতিরক্ষা ও নিরাপত্তার ভূমিকা। প্রতিরক্ষা মানে কি? যুদ্ধ করে শত্রুকে মোকাবেলা করবে, দেশ রক্ষা করবে। আর নিরাপত্তা মানে কি? দেশের সার্বভৌমত্বকে রক্ষা করবে, দেশের জনগণের নিরাপত্তা রক্ষা করবে। এই 1 নাম্বার। 2 নাম্বার ভূমিকা হলো মিলিটারি বাহিনীর সামাজিক ভূমিকা আছে। সমাজের স্থিতিশীলতা বজায় রাখবে, সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখবে, সমাজের মানুষের মধ্যে সামাজিক সাম্য প্রতিষ্ঠার ক্ষেত্রে মিলিটারিদের ভূমিকা আছে। সমাজ থেকে মিলিটারিরা আলাদা হবে না। আর রাজনৈতিক ক্ষেত্রে যারা রাষ্ট্রনেতা, তাদেরকে পজিটিভ রোল দেখাবে মিলিটারি বাহিনী। সুতরাং এই যে সামাজিক রাজনৈতিক ভূমিকা ইন্দোনেশিয়ার মিলিটারি আছে, দুটো ভূমিকা আছে, দ্বৈত ভূমিকা আছে। এটা নসুয়েসান এই কথা বলেছেন। সুহার্তো শাসনের সুহার্তো একজন শাসক। নিউ অর্ডার তার শাসনকালে সামরিক কর্তাদের সুহার্তো কি করেছেন? সুহার্তো তিনি সামরিক শাসনকর্তাদের প্রশাসনে নিয়োগ করেছেন, সংসদে বা আইনসভাতে নিয়োগ করেছেন। সুহার্তো সামরিক বাহিনীর সদস্যদের মধ্যে থেকে
মন্ত্রিসভাতে সামরিক বাহিনীর মানুষদের স্থান দিয়েছেন। সোয়ার্থ প্রাদেশিক আইনসভা, স্থানীয় সরকারে মিলিটারিদের মধ্য থেকে নিয়োগ করেছেন। মিলিটারিকে এতটাই গুরুত্ব দিয়েছেন সোয়ার্থ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে সোয়ার্থ রাষ্ট্রনায়ক হিসাবে মিলিটারিদের নিয়োগ করেছেন। এটা রাজনীতিতে মিলিটারিদের প্রবেশের একটা সুযোগ। নেক্সট, সোয়ার্থ সামরিক শাসনকে গভর্নমেন্টের মূল ভিত্তি, গভর্নমেন্টের মূল শক্তি, শাসনের মূল শক্তি হলো মিলিটারি। তাই মিলিটারিদের AVRI নাম দিয়েছেন। AVRI এর নাম কি, ফুল ফর্ম কি? AVRI এর ফুল ফর্ম হচ্ছে আঙ্কাটা বারসেনজাতা রিপাবলিক ইন্দোনেশিয়া। আমি লিখে দিয়েছি, দেখো, আঙ্কাটা বারসেনজাতা রিপাবলিক ইন্দোনেশিয়া। এটার বাংলা হলো ইন্দোনেশিয়া প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনী। ইন্দোনেশিয়া প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনী রাষ্ট্রপতি সোহার্তো তৈরি করেছেন। এর নাম দিয়েছেন আর্মড ফোর্স অফ রিপাবলিক অফ ইন্দোনেশিয়া। TNI সেনাবাহিনী, TNI বলা হচ্ছে সেনাবাহিনীকে। POLRI পুলিশ বাহিনী। AVRI অর্থাৎ মিলিটারিদের এই যে নাম AVRI, আঙ্কাটা বারসেনজাতা রিপাবলিক ইন্দোনেশিয়া, এটা রাজনৈতিক ক্ষেত্রে ভূমিকা পালন করেছে। আর AVRI মানে হলো ডুইং ফাংসাই AVIR। এগুলো একটু মনে রাখতে হবে তোমাদের। হ্যাঁ, সামরিক বাহিনী রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলিতে প্রবেশ করে দীর্ঘস্থায়ী শক্তিতে পরিণত হয়েছে। আমি আবারও বলছি, সামরিক বাহিনী ইন্দোনেশিয়াতে রাষ্ট্রের রাজনৈতিক প্রতিষ্ঠানগুলিতে প্রবেশ করে বা অরাজনৈতিক প্রতিষ্ঠানগুলিতে প্রবেশ করে একটা বিরাট দীর্ঘস্থায়ী শক্তিতে পরিণত হয়েছে। 1998 সালে সোহার্তো রাষ্ট্রনায়কের পদ থেকে পদচ্যুত হলেন। পতন হলো সোহার্তোর 1998 সালে। রিফর্মস চালু হলো, রিফর্মস সংস্কার চালু হলো। ডিফাংসাই আমি ইংরেজিতে লিখে দিয়েছি। ডিফাংসাই ধীরে ধীরে প্রত্যাহার হলো। মিলিটারি কর্তৃত্ব আস্তে আস্তে কমে গেল 1998 সালের পর থেকে। সামরিক বাহিনীকে রাজনীতি থেকে দূরে রাখার প্রক্রিয়া শুরু হলো। তাহলে ইন্দোনেশিয়ার রাজনীতিতে সামরিক বাহিনীতে প্রবেশের বিষয়টি আমরা আলোচনা করলাম। 1950 দশকের থেকে 1998 সাল পর্যন্ত। 1998 সালের পর থেকে ইন্দোনেশিয়াতে সামরিক বাহিনী রাজনীতি থেকে আস্তে আস্তে দূরে সরে যায়। আজকে 2026 সালে ইন্দোনেশিয়ার রাষ্ট্রনায়ক, গণতান্ত্রিক প্রতিষ্ঠানের রাষ্ট্রনায়ক, তিনি হলেন মিলিটারি ইন্দোনেশিয়ার রাষ্ট্রনায়ক হচ্ছেন প্রাবো সুবিয়ান্তো। 2024 সালের 20 অক্টোবর ক্ষমতায় আসেন। আজকে তিনি ক্ষমতায় টিকে আছেন, চলছে তার শাসন।
এবং মিলিটারি হস্তক্ষেপ কমেছে। তবু দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব, জাতীয় ঐক্য, রাষ্ট্রের ভূখণ্ডের অখণ্ডতা টুকরো হতে দেবে না ইন্দোনেশিয়ার মিলিটারি বাহিনী। এটাই হলো ইন্দোনেশিয়াতে রাজনীতিতে মিলিটারিদের রোল। ওকে, এবার আমি 2 নম্বরে আসছি। দুটি দেশের কথা, একটা দেশের হলো, 3টি দেশের আলোচনা করব বলেছি। ফিলিপাইন্স সামরিক বাহিনী একটু আলাদা। ফিলিপিন্সের রাজনীতিতে মিলিটারিদের ভূমিকা ইন্দোনেশিয়ার রাজনীতিতে মিলিটারিদের ভূমিকা থেকে একটু আলাদা। কি আলাদা? সরকারের উপর, দেখো এখানে মিলিটারিরা সরাসরি পাওয়ারে চলে এসছে, কি তাই তো? আর এখানে মিলিটারিরা সরকারের উপর চাপ সৃষ্টি করে। কোন দেশে? ফিলিপিন্সে। বিদ্রোহ দমন করে মিলিটারিরা। আবার ক্ষমতা আসার জন্য মিলিটারিরা নিজেরাও বিদ্রোহ করে, কাপ অ্যাটেম্প্ট করে, একটা নিজস্ব মুভমেন্ট মিলিটারিরা তৈরি করে ক্ষমতার পরিবর্তনে, একটা সরকার পরিবর্তনে ফিলিপাইন্সের মিলিটারি বাহিনী ভূমিকা পালন করে। ওকে, ফিলিপিন্সের সামরিক বাহিনী রাজনীতিতে যে ভূমিকা নেয় তার একটা ব্যাকগ্রাউন্ড আছে, তার একটা পটভূমি আছে। পটভূমি কি? হুক বিদ্রোহ প্রতিরোধ করেছে ফিলিপিন্সের মিলিটারি বাহিনী। ফিলিপিন্সের মিলিটারি বাহিনী আভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রেখেছে। পলিটিক্যাল স্টেবিলিটি নেই, প্রশাসনিক দুর্নীতি, প্রশাসনিক গতিহীনতা ফিলিপিন্সের আভ্যন্তরীণ ক্ষেত্রে দেখা দিয়েছে। আইনের শাসন কাজ করছে না, আইন মানছে না সাধারণ মানুষ, বিশেষ করে প্রভাবশালী মানুষ। সেই জায়গায় দাঁড়িয়ে মিলিটারিরা শক্ত হাতে ভূমিকা পালন করে আভ্যন্তরীণ নিরাপত্তাকে বজায় রেখেছে। ফিলিপিন্সের ইতিহাস হলো, ফিলিপিন্সের জনগণের মধ্যে সামাজিক সংহতি, মানুষের সামাজিক মর্যাদা সম্মান ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে মিলিটারিরা অতীতে ভূমিকা পালন করেছে। ফিলিপিন্সের রাজনীতিতে মিলিটারিদের ভূমিকার ক্ষেত্রে রাজনৈতিক ভূমিকা তারা বিভিন্ন সময়ে পালন করেছে। তাহলে সামাজিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, পাওয়ার পরিবর্তনের ক্ষেত্রে, পলিটিক্যাল পাওয়ার পরিবর্তনের ক্ষেত্রে, সোশ্যাল স্টেবিলিটি, সোশ্যাল মোবিলিটি, গতিশীলতা বৃদ্ধির ক্ষেত্রে ফিলিপিন্সের মিলিটারিদের ভূমিকা আছে। এই হলো ফিলিপিন্সের মিলিটারিদের ঐতিহাসিক ভূমিকা। তারা শুধু ফিলিপিন্সের ভৌগোলিক সীমানা রক্ষার ক্ষেত্রে ভূমিকা পালন করেনি। ভৌগোলিক সীমানা অবশ্যই মিলিটারিরা রক্ষা করেছে ফিলিপিন্সের। তার যে স্বাধীনতা, সভরেন পাওয়ার, সভরেন্টি, পলিটিক্যাল সভরেন্টি, এটা রক্ষা করেছে ফিলিপিন্সের মিলিটারি বাহিনী। তাহলে বাইরের শক্তির মোকাবিলার পাশাপাশি আভ্যন্তরীণ ক্ষেত্রে মিলিটারিরা, ফিলিপিন্সের মিলিটারিরা ভূমিকা পালন করেছে। তাই মিলিটারিরা রাজনৈতিক ক্ষেত্রে প্রবেশের সুযোগ পেয়েছে।
আমরা ফিলিপিন্সের সামরিক বাহিনী আলোচনার ক্ষেত্রে মার্কোসের সামরিক আইন এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এটা অত্যন্ত উল্লেখযোগ্য। মার্কোসের সামরিক আইন 1972 সালে তৈরি হয়, জারি হয়। ফার্ডিনান্ড মার্কোস 1972 সালে মিলিটারি ল সামরিক আইন জারি করেন। ফলে সামরিক বাহিনীর রাষ্ট্রের রাজনৈতিক এবং নিরাপত্তার কাঠামোতে গুরুত্বপূর্ণ অংশগ্রহণের সুযোগ এসে যায়। মার্কোস যে আইন জারি করলেন সেটা কিন্তু মিলিটারিদের পক্ষে। আর এই আইন জারির ফলে মিলিটারিরা রাজনৈতিক ক্ষেত্রে এবং নিরাপত্তার কাঠামোতে দেশের রক্ষার দায়িত্ব তাদের, এই কাঠামোগুলিতে তারা প্রবেশ করে। সরকারের রাজনৈতিক ক্ষমতা বৃদ্ধিতে মার্কোসের এই সামরিক আইন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সিভিলিয়ান মিলিটারি রিলেশন, সিভিল পপুলেশন, সিভিল পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এর সঙ্গে মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে একটা ভারসাম্য, ইকুইলিব্রিয়াম, ব্যালেন্স তৈরি করেছে। কারা তৈরি করেছে? কিসের মাধ্যমে তৈরি হয়েছে? মার্কোসের মিলিটারি ল এর মাধ্যমে। মিলিটারি পাওয়ার, সিভিল পপুলেশন, সিভিল পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ অসামরিক প্রশাসন, সামরিক প্রশাসনের মধ্যে ভারসাম্য তৈরি হয়। দেখো, ভারসাম্য তৈরি, যেটা ভুল হলো, যে ভারসাম্যটা সেটা দুর্বল হয়ে যায়। আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি আবারও বলছি, এটা গন্ডগোল হয়ে গেছে। মিলিটারি পাওয়ার আর সিভিল পাওয়ার, অর্থাৎ নন মিলিটারি ফোর্স, মিলিটারি ফোর্স, উভয়ের মধ্যে যে একটা ভারসাম্যের সম্পর্ক ছিল সেটা দুর্বল হয়ে গেল। কেন? মার্কোস মিলিটারি ল ঘোষণা করেছেন বলে। মিলিটারি ল এর মূল কথা হলো মিলিটারিতে পাওয়ার বৃদ্ধি করেছে, ওকে। আর সিভিল ল, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, এটা অনেক দুর্বল হয়েছে। তাহলে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মানে সরকারি প্রশাসন, অসামরিক সরকারি প্রশাসন, আর মিলিটারি প্রশাসন, মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন, এই দুয়ের মধ্যে যে ভারসাম্য সেটা দুর্বল হয়ে গেল, মিলিটারিরা পাওয়ারের দিকে চলে গেল, ওকে। নেক্সট, তাহলে মার্কোস ক্ষমতায় আসার পরে 1972 সাল থেকে মিলিটারিরা অসামরিক প্রশাসনিক বাহিনীর তুলনায় পাওয়ারফুল হলো। 1972-এ চলতে লাগলো, চলতে 1972, দেখো এটা চলছে 1972 থেকে 1986 এটা চলছে। এবার 1986 সালে পিপুল পাওয়ার রেভলিউশন মানে কি? জনগণ ক্ষমতায় আসার জন্য বিপ্লব করছে। রাজনৈতিক ভূমিকায় ফিলিপিন্সের সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এতদিন কিন্তু মিলিটারিরা ভূমিকা পালন করছে। 1986 সালে পিপুল পাওয়ার রেভলিউশন হচ্ছে। এই রেভলিউশন কার বিরুদ্ধে? এই রেভলিউশন মার্কোসের বিরুদ্ধে।
যে মার্কোস 1972 থেকে 1986 অব্দি মিলিটারি ল জারি করেছেন, তার মধ্য দিয়ে মিলিটারিকে পাওয়ারফুল করেছেন, তার বিরুদ্ধে ফিলিপিন্সের সাধারণ মানুষ ইংরেজিতে কি? ইংরেজি হলো তোমার পিপুল পাওয়ার রেভলিউশন, জনগণ ক্ষমতায় আসার বিপ্লব। তাহলে আমরা দেখছি মার্কোসের বিরুদ্ধে, তাহলে আমরা দেখছি মার্কোসের বিরুদ্ধে, মার্কোস লিখো, মার্কোসের বিরুদ্ধে গণবিপ্লব, মিলিটারি গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। ওকে, মিলিটারির বিরুদ্ধে গণবিপ্লব চলে যায়। মিলিটারি কার হাতে? মার্কোসের হাতে। ক্লিয়ার হলো? জনগণের প্রথমে মার্কোস মিলিটারিকে দিয়ে জনগণকে দমানোর চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত শেষ রক্ষা হলো না মার্কোসের। এই মিলিটারিরা মার্কোসের নেতৃত্বে পাওয়ারফুল হয়েছে, কর্তৃত্ব করেছে গভর্নমেন্ট পলিসি নির্ধারণে, কিন্তু পিপুল পাওয়ার রেভলিউশন যখন হয়েছে, জনগণের ক্ষমতা দখলের যে বিপ্লব, সেই বিপ্লবকে মিলিটারি প্রথমে দমানোর চেষ্টা করেছে ঠিকই, কিন্তু পরবর্তীকালে মিলিটারিরা ঘুরে গেছে, বন্দুক ঘুরিয়ে ধরেছে, জনগণের পক্ষে মিলিটারি হয়ে গেছে। জনগণের পক্ষে যখন মিলিটারি চলে গেল, তখন মার্কোসের হাত পা বাঁধা হয়ে গেল। শাসক যতই ডেমোক্রেসিতেই হোক, আনডেমোক্রেসিতেই হোক, মিলিটারি গভর্নমেন্টেই হোক, মিলিটারিরা বেঁকিয়ে বসলে সে শাসক কিন্তু হ্যান্ডিক্যাপ্ট হয়ে যাবে, দুর্বল হবে, তার আর ক্ষমতায় থাকবে না। ও যত বড়ই এক না এক তান্ত্রিক শাসক হোক, ফ্যাসিবাদ বলো, নাৎসিবাদ বলো, সব শাসনে মিলিটারিদের সমষ্টি পাওয়ার যখন সেই শাসকের বিপক্ষে চলে যাবে, সেই শাসকের ক্ষমতা তাসের ঘরের মতো হুড়মুড় করে ভেঙে পড়বে। ক্ষমতাহীন একটা পাপেট ক্রীড়নকে পরিণত হবে। অনেক সময় দেশ ত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হয়। ওকে, যাই হোক, আমরা মার্কোসের ক্ষেত্রে এটা দেখতে পেলাম। 1986 সালে ফিলিপিন্সের জনগণ বিপ্লব করে মিলিটারিদের সাপোর্ট অর্জন করে মিলিটারিদের বোঝাতে জনগণ সক্ষম হয়েছে। মার্কোস ক্ষমতাচ্যুত হয়েছে। 1986 থেকে 1989, 1986 থেকে 1989 এই সময় মার্কোস কিন্তু ক্ষমতায় নেই। মার্কোসের দিন শেষ। 86 থেকে 89 এই 3 বছরে একাধিক মিলিটারি লেড কাপ অ্যাটেম্পট হয়েছে, একাধিকবার মিলিটারিরা পাওয়ারে এসেছে। সাময়িকভাবে মিলিটারিরা ফিলিপিন্সের পিপল পাওয়ার রেভলিউশনকে সাপোর্ট করলেও তারা কিন্তু এই 3 বছরে মিলিটারিরা পাওয়ারে আসার জন্য অ্যাটেম্পট মানে চেষ্টা করেছে। ফিলিপিন্সের সরকারি নীতি, ফিলিপিন্সের নিরাপত্তা, ফিলিপিন্সের রাজনৈতিক নেতৃত্ব, এদের ভূমিকা আছে। এই ভূমিকার ক্ষেত্রে মিলিটারি ফোর্স কিন্তু বিশেষ ভূমিকা নিয়েছে। পরবর্তীকালে মানে 1989 এর পর
সিভিলিয়ান কন্ট্রোল শক্তিশালী করতে উদ্যোগ গ্রহণ করে। সিভিলিয়ান, দেখো 1986 পরে যে মার্কোসের পতন হলো, সেই জায়গায় যে সিভিলিয়ান গভর্নমেন্ট, অসামরিক সরকার তৈরি হলো, তার প্রধান হলেন কোরাজন পাওয়ার। কোরাজন নাম হলো কোরাজন। মার্কোসের পরে কোরাজন ক্ষমতায় আসলেন। কত থেকে কত? 1986 থেকে 1989। আমি রিপিট দিচ্ছি বোঝানোর জন্য। এবার মিলিটারিদের ভূমিকা শেষ হয়ে গেল। মিলিটারি কিন্তু চেষ্টা করেছে পাওয়ারে আসার জন্য, কিন্তু কোরাজনের আমলে সেটা সম্ভব হয়নি। এইবার কথা হলো কি বলতো, ফিলিপিন্সে আজও আর্মড ফোর্স, সেনাবাহিনী দীর্ঘদিনের রাজনীতিকরণে উত্তরাধিকারী হিসাবে চেষ্টা করছে। ফিলিপিন্স দীর্ঘদিন কিন্তু রাজনীতিকরণ মানে কি? রাজনৈতিক ক্ষমতা দখলের প্রক্রিয়া, একে বলে রাজনীতিকরণ মানে রাজনৈতিক ব্যবস্থার প্রতি, রাজনীতির প্রতি মানুষের বিশ্বাস, অনুভূতি, আবেগ, দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ, অনুকূল দৃষ্টিভঙ্গি তৈরি করা, একে বলা হয় রাজনীতিকীকরণ। এই রাজনীতিকীকরণের ক্ষেত্রে ফিলিপিন্সের মিলিটারি বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, উত্তরাধিকারী বহন করছে। দেখো, ফিলিপিন্সের রাজনীতিতে এশিয়া প্রশান্ত অঞ্চলের দেশগুলির ফিলিপিন্স একটা উদাহরণ। রাজনীতিতে মিলিটারিদের অংশগ্রহণ, এর তাৎপর্যটা কি? ফিলিপিন্সের উদাহরণের তাৎপর্যটা কি? আমরা কি পাবো এর থেকে? 1 নাম্বার তাৎপর্য হিসাবে আমরা বলবো, সরাসরি সরকারি ক্ষমতা দখল করতে পারে। ফিলিপিন্সের মিলিটারিরা সরাসরি ভাবে ক্ষমতা দখল করতে পারে, তা প্রমাণ করে দিয়েছে। এদিক থেকে মিলিটারিদের ভূমিকা তাৎপর্যপূর্ণ, কি তাই তো? 2 নম্বর হিসাবে ফিলিপিন্সের সামরিক বাহিনীর রাজনীতিতে ভূমিকার তাৎপর্য 2 নাম্বার, সরকারের উপর চাপ দিতে পারে। ওকে, এটা একটা তাৎপর্য। 3, কাপ অ্যাটেন্ড করতে পারে। তোমরা দেখো 1986 থেকে 1990, এই যে কাজন যখন ক্ষমতায় ছিলেন, তখন মিলিটারিরা কিন্তু বারবার ক্ষমতায় আসার চেষ্টা করেছে, ব্যর্থ হয়েছে। ওকে, ক্ষমতা দখলের চেষ্টা করতে পারে দলগতভাবে, গোষ্ঠীগতভাবে, মিলিটারিরা ঐক্যবদ্ধভাবে। ঠিক আছে, এবার 4 নাম্বার গণতন্ত্র প্রতিষ্ঠান উদ্যোগ নিতে পারে। অর্থাৎ মিলিটারিরা তাদের শাসনকে বৈধ করবার জন্য জনমত গঠন করতে পারে। ফিলিপিন্সের মিলিটারিরা ক্ষমতা দখল করার পরে তাদের ক্ষমতা, দ্যাট ইজ আনকনস্টিটিউশনাল নয়, তাদের ক্ষমতা কনস্টিটিউশনাল, এটা প্রচার করে। বৈধ ক্ষমতা কর্তৃত্বে পরিণত করবার চেষ্টা করে। ক্ষমতা জোর করে প্রয়োগ করলে সেটা বৈধ হয় না। ক্ষমতা প্রয়োগ করে যদি জনগণের স্বাভাবিক আনুগত্য আদায় করতে পারে, দ্যাট ইজ বৈধ ক্ষমতা। তার লেজিটিমেসি আছে। ওকে, নেক্সট। অনেক কিছু তাত্ত্বিক বলে ফেলছি, এগুলো সমৃদ্ধ করো নিজেকে। আমি অনেক তাত্ত্বিক কথা বলি, তখন থিওরি, রাষ্ট্রবিজ্ঞানের থিওরি না জানলে
বিষয়গুলি ভালো মনে থাকে না। থিওরির উপরে আমার দীর্ঘ 40 বছরের অভিজ্ঞতাতে আমি থিওরিটাকে ভালো করে গুরুত্ব দিই। এক্সাম্পল ভিত্তিক থিওরি, এক্সাম্পল বলে তারপর তুমি থিওরিতে যাবে। ওকে, এক্সাম্পলটা কিন্তু থিওরি ব্যতিক্রম নয়। নেক্সট, তাহলে গণতান্ত্রিক প্রতিষ্ঠানে উদ্যোগ নিতে পারে। 4টি তাৎপর্য। ফিলিপিন্সের রাজনৈতিক ক্ষেত্রে মিলিটারি বাহিনীর ভূমিকার 4টি তাৎপর্য। 1, সরাসরি সরকারি ক্ষমতা দখল করতে পারে। 2, সরকারের উপর চাপ সৃষ্টি করতে পারে। 3, ক্ষমতা দখলের অ্যাটেম্প নিতে পারে বারবার। 4, গণতান্ত্রিক প্রতিষ্ঠান তৈরি করার উদ্যোগ নিতে পারে। এই বলে ফিলিপিন্সে রাজনীতিতে সামরিক বাহিনীর ভূমিকার দৃষ্টান্ত আলোচনা শেষ হলো। এবার আমি আর একটা দেশের আলোচনা করবো, ভিডিও বড় হয়ে যাচ্ছে, তো একটাতে আমি শেষ করে দিই। দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়াতে মিলিটারিদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। দক্ষিণ কোরিয়ার রাজনীতিতে এশিয়া মহাদেশের একটা গুরুত্বপূর্ণ দেশ, উন্নত দেশ, যার উপরে মার্কিন যুক্তরাষ্ট্রের পা আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের হাত আছে। মার্কিন যুক্তরাষ্ট্র এই দক্ষিণ কোরিয়াকে রক্ষা করেছে। তাহলে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া থাকতো না। কোরিয়া একটা ছিল, একটাই হতো, সমাজতান্ত্রিক ব্যবস্থা হতো। যদিও আজকে উত্তর কোরিয়াকে সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রকৃতপক্ষে বলা যায় না। তোমরা অনেক ভুল পড়ো বা ভুল জানো। ওই যে বইয়ে দেখা আছে না, চীন সাম্যবাদী রাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন সাম্যবাদী রাষ্ট্র ছিল, উত্তর কোরিয়া সাম্যবাদী রাষ্ট্র, ভিয়েতনাম সাম্যবাদী রাষ্ট্র, কিউবা সাম্যবাদী রাষ্ট্র। এভরিথিং রং, এভরিথিং রং। সাম্যবাদ অনেক দূরের কথা, অনেক উন্নত সিস্টেম। এটা ব্যাখ্যা দেয়া হয়েছে সমাজ বিকাশের নিয়ম অনুযায়ী, মার্ক্সবাদ অনুযায়ী, কিন্তু কোনোটাই সাম্যবাদ নয়। সমাজতন্ত্র বলতে হবে, সমাজতন্ত্র বলতে হবে, তাহলে ব্যাকরণে ঠিক কথা হবে। সবাই আমরা ভুল বলি, মাস্টার, প্রফেসর, সবাই, এভরিবডি, সব ভুল ভাল বলি আমরা। যাই হোক, আমরা ইন্দোনেশিয়ার কথা বলবো। ইন্দোনেশিয়াতে সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, মিলিটারিদের বিরাট ভূমিকা আছে অসামরিক ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে। সরি, ইন্দোনেশিয়া নয়, আমি একটু ভুল বলে ফেললাম, আজকে একটু ভুল হয়ে যাচ্ছে, ক্ষমা করবে। ভিডিও, আমি এত বড় ভিডিও নষ্ট করব না। আমরা এখন পড়ছি দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়া গো, খুব ভুল বলে ফেলেছি। ইন্দোনেশিয়া আলোচনাটা আমি আগেই বলে ফেলেছি। আর ওই চীন যে রাষ্ট্রগুলিকে সাম্যবাদ বলছে বইগুলোতে, সব ভুল, সব ভুল। বলবে যে সমাজতান্ত্রিক রাষ্ট্র, এটা বলতে হবে। যাই হোক, আজকে আমি যে কথাটা বলছি, যে দক্ষিণ কোরিয়া এশিয়া মহাদেশের একটি উন্নত রাষ্ট্র, যেটা হচ্ছে আমেরিকার ছত্রছায়াতে মানুষ, আমেরিকার ছত্রছায়াতে টিকে আছে। আর তারই একটা অংশ উত্তর কোরিয়া। সেই উত্তর কোরিয়া সৃষ্টিতে চীনের লাল ফৌজ আর সোভিয়েত ইউনিয়নের ভূমিকা ছিল। আজকেও যেহেতু উত্তর কোরিয়ার মাটিতে চীনের লাল ফৌজ, কোরিয়ার কমিউনিস্ট পার্টি যৌথভাবে যুদ্ধ করে, এই যুদ্ধ আমেরিকার এগেনস্টে হয়। জাতিপুঞ্জের বাহিনী যুদ্ধ হয় তত্ত্বগতভাবে। জাতিপুঞ্জের বাহিনীতে আমেরিকার 90% সেনা ছিল। আমেরিকার সেনাপতি প্রধান ছিলেন। আমেরিকা পরাজিত হয়ে, মুখ চুন হয়ে, মুখটা ফ্যাকাশে হয়ে ফিরে এসেছে। আমেরিকার লজ্জা, আমেরিকার প্রেস্টিজ ডাউন, ধুলায় মিশে গিয়েছিল। সে কথা আমেরিকা ভুলে নেই। তাই তো তোমরা দেখছো না, সোভিয়েতকে ভেঙে দিয়েছে, আমেরিকার ভূমিকা ছিল। সমাজতন্ত্র বিশ্ব থেকে ধুয়ে মুছে দিচ্ছে আমেরিকার ভূমিকা। অপমানের প্রতিশোধ, হেরে যাওয়ার প্রতিশোধ।
সেই আর যেটা দক্ষিণ কোরিয়া, তার সঙ্গে বন্ধুত্ব, ফ্রেন্ডশিপ, গুড রিলেশন, গুড ফ্রেন্ডশিপ আমেরিকা এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে। সেই দেশের মিলিটারি বাহিনী, সামরিক বাহিনী রাজনীতিতে কতটা ভূমিকা পালন করছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। দক্ষিণ কোরিয়ার মিলিটারি রাজনৈতিক শক্তির প্রধান ভিত্তি কি জানো? একাধিক রাজনৈতিক ভিত্তি, মিলিটারি বাহিনীর রাজনৈতিক ভিত্তি, রাজনীতিতে প্রবেশের পথ তৈরি করে দিচ্ছে। এক নম্বর, কোরিয়ার নিরাপত্তার হুমকি। কোরিয়া শুধু হুমকি দেয়, দক্ষিণ কোরিয়া আমার কি করবে, আমেরিকা আমার কি করবে, আমি পরমাণু বোমাস্ত্র তৈরি করব। আমেরিকা স্বীকার করে না উত্তর কোরিয়াকে এখনো স্বীকার করে না। পরমাণু বোমা তৈরির প্রস্তুতি নিলে হুমকি দেয় আমেরিকা, আর আমেরিকার ক্ষেত্র হলো দক্ষিণ কোরিয়া। তাই উত্তর কোরিয়া হুমকি দেয়, উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়াকে দখল করার হুমকি দেয়। এই হুমকি থেকে দক্ষিণ কোরিয়ার মিলিটারি বাহিনীকে শক্তিশালী করা হয়েছে। মিলিটারি বাহিনী দুর্বল হলে উত্তর কোরিয়া ছেড়ে কথা বলবে না। ওকে, তার কারণ উত্তর কোরিয়ার কমিউনিস্ট পার্টির লক্ষ্য ছিল গোটা কোরিয়াতে সমাজতান্ত্রিক ব্যবস্থা কায়েম করা। যদিও আজকে সমাজতান্ত্রিক ব্যবস্থা উত্তর কোরিয়া বাস্তবে নেই, 1% ডিক্টেটরশিপ সেখানে প্রতিষ্ঠিত হয়েছে। 2 নাম্বার, তাহলে উত্তর কোরিয়ার হুমকি থেকে দক্ষিণ কোরিয়ার মিলিটারি বাহিনীকে শক্তিশালী করা হয়েছে, এটা ঠিক কথা। 2 নাম্বার কি? দক্ষিণ কোরিয়ার 2 নাম্বার মিলিটারি শক্তি বৃদ্ধির কারণ হচ্ছে দুর্বল গণতান্ত্রিক প্রতিষ্ঠান। দক্ষিণ কোরিয়ার গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলি দুর্বল, আইনসভা দুর্বল, শাসন বিভাগ দুর্বল, সরকারের বিচার বিভাগ দুর্বল। এই দুর্বলতার কে মেকআপ করতে গেলে মিলিটারিকে গুরুত্ব দিতে হবে। মিলিটারি দুর্বল হয়ে গেলে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়াকে দখল করে নেবে। দক্ষিণ কোরিয়ার যে উন্নয়ন হচ্ছে, উন্নত পুঁজিবাদী অর্থনীতির সঙ্গে সম্পর্ক রেখে আজকে দক্ষিণ কোরিয়া একটা ডেভেলপিং কান্ট্রি, যাই বলো, এটা সম্ভব হচ্ছে। তাই দুর্বল গণতান্ত্রিক প্রতিষ্ঠান দক্ষিণ কোরিয়ার মিলিটারি পাওয়ারকে বৃদ্ধি করছে। 3 নাম্বার, রাজনৈতিক অস্থিরতা দক্ষিণ কোরিয়ার রাজনীতিতে আছে, পলিটিক্যাল স্টেবিলিটি নেই। এই স্টেবিলিটি যেখানে নেই সেখানে দক্ষিণ কোরিয়ার মিলিটারিকে পাওয়ারফুল করতে হবে। 4 নাম্বার কারণ, দক্ষিণ কোরিয়ার মিলিটারিকে শক্তিশালী করার 4 নাম্বার কারণ হচ্ছে সামরিক সংগঠন। মিলিটারি সংগঠন অন্যরকম, ডিসিপ্লিনারি সংগঠন। এই 4টি কারণে দক্ষিণ কোরিয়ার রাজনীতিতে, দক্ষিণ কোরিয়ার মিলিটারি বাহিনীর পজিটিভ রোলের ক্ষেত্র তৈরি হয়েছে। তাহলে আমরা দেখছি যে বিভিন্ন কারণে দক্ষিণ কোরিয়ার মিলিটারি শক্তিকে সবল করা হয়েছে। 1961 সালে সামরিক অভ্যুত্থান হয় দক্ষিণ কোরিয়াতে। এই দেখো, এখান থেকে দক্ষিণ কোরিয়া 1961 সালে সামরিক অভ্যুত্থান হয়। সামরিক অভ্যুত্থান মানে মিলিটারি পাওয়ারে আসে, মিলিটারিরা পাওয়ারে আসে। 1961 সালে 16 মে মিলিটারিরা ক্ষমতায় আসে। সামরিক বাহিনীর প্রধান সে ক্ষমতায় চলে আসে। মিলিটারি অভ্যুত্থানের ফলে সামরিক বাহিনী প্রধান চ্যাং মিয়ন সরকারকে উৎখাত করে মিলিটারি হেডকে এখানে
সরকারি যে বিরুদ্ধে অভ্যুত্থান হলো মিলিটারিদের, চাং মিয়ন সরকারকে উচ্ছেদ করে পাওয়ার দখল করে নিল। মিলিটারি অভ্যুত্থান মানে কি, মিলিটারি হেড পাওয়ারে চলে আসবে। ওকে, উত্তর কোরিয়ার মিলিটারি হেড কে এখানে, এই যে এখানে দেখো লিখে লিখে দিয়েছি আমি, চাং মিয়ন ক্ষমতায় চলে আসলো, মিলিটারি হেড। তারপর ন্যাশনাল রিকনস্ট্রাকশনের সুপ্রিম কাউন্সিল, ন্যাশনাল রিকনস্ট্রাকশনের সুপ্রিম কাউন্সিলের মাধ্যমে এই মিলিটারি বাহিনী দক্ষিণ কোরিয়াতে শাসন পরিচালনা করে, দক্ষিণ কোরিয়াতে শাসন পরিচালনা করে। তাহলে আমরা এভাবে বলতে পারি, মিলিটারি প্রধান ক্ষমতায় এসে, মিলিটারি প্রধান চাং মিয়ন ন্যাশনাল রিকনস্ট্রাকশনের সুপ্রিম কাউন্সিলের মাধ্যমে মিলিটারি শাসনকে পরিচালনা করেন। রাজনৈতিক অস্থিরতা দূর হয়, দুর্নীতি কমে, দক্ষিণ কোরিয়ার যে বিশৃঙ্খলা, আইনের শাসন নেই, সেটা দূর হলো। এইসবগুলিকে যুক্তি দেখিয়ে মিলিটারি শাসন চলতে লাগলো। আমরা মিলিটারি, দক্ষিণ কোরিয়ার মিলিটারি শাসনের বক্তব্য, আমরা মিলিটারি, আমরা দক্ষিণ কোরিয়ার দুর্নীতি বন্ধ করতে চাই, আমরা দক্ষিণ কোরিয়ার প্রশাসনিক গতিশীলতা আনতে চাই, মোবিলিটি আনতে চাই, আমরা দক্ষিণ কোরিয়ার জনগণের মধ্যে শান্তি ফিরিয়ে আনতে চাই। এই সমস্ত এক্সকিউজ, এই সব দেখিয়ে তারা ক্ষমতায় আসে। পার্ক সুন হির শাসন আসে, পার্ক সুং হির শাসন, পার্ক সুং হির শাসনের পরে, পার্ক সুং হির শাসনের পরে কোন শাসন আসলো? বেসামরিক রাজনৈতিক কাঠামোর মাধ্যমে রাষ্ট্রপতি ইয়াসমিনের শাসন চলে। ওকে, ভালো করে বোঝার চেষ্টা করো। পার্ক সুং হির শাসন দক্ষিণ কোরিয়াতে দেখা দিল। পার্ক চুং হে শাসনের পরে বেসামরিক রাজনৈতিক কাঠামো তৈরি হয়। এখানে রাষ্ট্রপতি ইয়াসমিনের শাসন কর্তৃত্ববাদী শাসন। 1972 সালে ইয়াসমিন কনস্টিটিউশন তার শাসনকে ব্যাপকভাবে কেন্দ্রীভূত করে, কর্তৃত্ববাদী ইয়াসমিনকে ক্ষমতায় আনে। এখন একটা কথা মনে রাখবে, কি মনে রাখবে? এই যে 1961 থেকে চাং মিয়ান সরকারকে উচ্ছেদ করে ক্ষমতা দখল করেছে, দুর্নীতি দমন, রাজনৈতিক অস্থিরতা দূর, এগুলি ক্ষেত্রে পার্ক সুং হের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। এখানে একটু আমি ভুল বলেছি, এই সরকারকে উচ্ছেদ করেছে, এই সরকারের প্রধান ছিল, এই প্রধানকে উচ্ছেদ করে পার্ক সুং হির শাসন প্রতিষ্ঠিত হয়েছে। আর পার্ক সুং হির শাসনের পরে সামরিক রাজনৈতিক কাঠামোর মাধ্যমে, সামরিক রাজনৈতিক কাঠামো ছিল, তার মাধ্যমে ইয়াসমিনের কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠিত হয়। তাহলে আমরা দেখছি মিলিটারি অভ্যুত্থান 1961 থেকে 1972 এই অবধি ছিল। আর পার্ক চাং হি এ হলো মিলিটারি শাসনের একটা বড় অংশ, সে ক্ষমতায় ছিল, তার শাসনের অবসান ঘটে ইয়াসমিন কনস্টিটিউশনের মাধ্যমে
ক্ষমতা দখল করল। সামরিক ও নিরাপত্তা প্রতিষ্ঠান রাজনৈতিক বিরোধিতাকে কঠোর হাতে দমন করলো। এখানেও মিলিটারিরা পাওয়ারে চলে আসলো 1972 সালে। ইয়াসমিনের শাসনের দ্রুত শিল্পায়ন আর্থিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে দক্ষিণ কোরিয়ার উদাহরণে বিতর্ক দেখা দেয়। বিতর্ক কি বিতর্ক? সামরিক কর্তৃত্ববাদী শাসন আমরা দেখলাম 1961 থেকে 1972 পর্যন্ত চলল, কিন্তু এই কর্তৃত্ববাদী শাসন সত্যি কি উন্নয়ন করতে পারে? কর্তৃত্ববাদী শাসন কি প্রকৃত শান্তি জনগণের মধ্যে ফিরিয়ে আনতে পারে? এগুলি প্রশ্ন, এগুলি বিতর্ক। কর্তৃত্ববাদী শাসনে যদি শাসক স্বৈরাচারী হয়, তাহলে তার বিরুদ্ধে জনমত গড়ে উঠবে না। There is no democracy. There is no public opinion. There is no freedom of media. This is the authority rule, authoritarianism, কর্তৃত্ববাদ, সর্বাত্মক রাষ্ট্র। তাহলে দক্ষিণ কোরিয়াতে এই মিলিটারি শাসন উন্নয়ন ঘটাতে পেরেছে, এই প্রশ্নটা কিন্তু বিতর্কিত। এবার এই যে ইয়াসমিন এ ক্ষমতায় থাকলো 1972 থেকে 1979 সাল পর্যন্ত, ওকে। আর 1961 থেকে 1972 সাল পর্যন্ত ক্ষমতায় থাকলো পার্ক সুং হির শাসন, পার্ক সুং হি। আর এই পার্ক সুং হি এই চ্যাং মিয়নকে উৎখাত করে দিয়েছে। এবার ক্লিয়ার করলাম, আমি একটু ভুল হয়েছিল, ঠিক করে নিবে, ওকে। 1979 পর্যন্ত পার্ক সুং হির শাসন থাকলো। এবার 1979-80-তে চাং দু হাং এ ক্ষমতায় চলে আসলো। আর পার্ক সুং হির তাকে নিহত করা হলো, মানে তার মৃত্যু হলো, নিহত হলো, ওকে। রাজনৈতিক পাওয়ারে একটা শূন্যতা আসলো 1979 থেকে 1980, এই এক বছরে চাং দু হান মানে তিনি ক্ষমতায় আসতেন। 1979-তে পার্ক চাং হির নিহত হন, মারা যান। রাজনৈতিক পাওয়ার, পলিটিক্যাল পাওয়ারে শূন্যতার সৃষ্টি হয়, গ্যাপ তৈরি হয়। জেনারেল চাং দু হান সামরিক গোষ্ঠী নেতৃত্বে, মিলিটারিদের নেতৃত্বে 1979 12ই ডিসেম্বর ক্ষমতায় আসে। তাহলে আমি আবারও ক্লিয়ার করছি, দক্ষিণ কোরিয়াতে 1961 সালে সামরিক অভ্যুত্থান হয়। সেই অভ্যুত্থানে চাং মিয়ং সরকারকে উচ্ছেদ করে এবং ক্ষমতায় আসে পার্ক সুং হি ক্ষমতায় আসে, ওকে। পার্ক সুং হি মারা যান 1979-তে। আর 1979-তে, সরি, এখানে আরেকটা ভুল গেল। পার্ক সুং হি এর পরে এই 1972-এ পার্ক সুং হির পরে 61 থেকে 72 পর্যন্ত পার্ক সুং হি, আর 1972 থেকে ইয়াসমিন ক্ষমতায় আসছেন 1979 পর্যন্ত। ইয়াসমিন এবং পরবর্তীকালে ইয়াসমিনের হাতেও ক্ষমতা থাকেনি, আবার পার্ক সুং হির শাসন হয়, পার্ক সুং হি নিহত হন। মিলিটারি গভর্নমেন্টে এই নিহত ব্যাপারটা খুব স্বাভাবিক। 1979 সালে
এই পাক সুং হি নিহত হন। রাজনৈতিক শূন্যতা তৈরি হলো। জেনারেল চাং ডু হান নেতৃত্বে সামরিক গোষ্ঠী 1979 12 ডিসেম্বর ক্ষমতায় আসে। ওকে, কেন্দ্রে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় সামরিক বাহিনী চলে আসলো। 1980-তে গাওয়াংজু গণতান্ত্রিক মুভমেন্ট শুরু করে। গাওয়াংজু এর এই গণতান্ত্রিক মুভমেন্টকে জেনারেল চান ডু হান মিলিটারি মাধ্যমে কঠোর হাতে দমন করে। ওকে, এবার 1980 সালে গণ আন্দোলনকে দমিয়ে দিল। ওকে, মিলিটারি বাহিনী। 1987 সালে এসে ওই আন্দোলন আবার মাথাচাড়া দিয়ে ওঠে, গণতান্ত্রিক পরিবর্তন ঘটে, মিলিটারি শাসনের বিরুদ্ধে 1980 থেকেই লাগাতার ছাত্র মুভমেন্ট হয়। MOVE, মব মানে মুভমেন্ট, আন্দোলন, ছাত্র আন্দোলন। নাগরিকদের মব লিখে দিয়েছি আমি, নাগরিকদের মুভমেন্ট, আন্দোলন, নাগরিকদের আন্দোলন শুরু হয়। এই আন্দোলনকে আর প্রতিরোধ করে রাখতে পারলো না, আন্দোলনকে প্রতিরোধ করতে পারলো না কে? জেনারেল চান ডু হন। জাংগু গণতন্ত্রের মুভমেন্ট শেষ পর্যন্ত জয়লাভ করলো। 1987 সালে জুন ডেমোক্রেটিক স্ট্রাগল, যে আন্দোলন ছাত্র আন্দোলন, যে আন্দোলন যুব আন্দোলন, যে আন্দোলন নাগরিকদের আন্দোলন মিলিটারি শাসনের বিরুদ্ধে, সেই আন্দোলন 1987 সালে জুন মাসে ডেমোক্রেটিক স্ট্রাগলে পরিণত হলো, গণতান্ত্রিক সংগ্রামে পরিণত হলো। ব্যাপক গণ আন্দোলন, ব্যাপক মুভমেন্টে চাপে পড়ে সামরিক নেতৃত্ব গণতান্ত্রিক সংস্কারে রাজি হলো। সরাসরি রাষ্ট্রপতি নির্বাচনের পথ খুলে গেল। এইবার রাষ্ট্রপতি নির্বাচিত হলো। এইভাবে দক্ষিণ কোরিয়াতে সামরিক বাহিনীর রাজনৈতিক আধিপত্য ধীরে ধীরে কমে গেল। তাহলে 1961 থেকে 1987 পর্যন্ত আমরা দেখলাম দক্ষিণ কোরিয়াতে সামরিক বাহিনী আস্তে আস্তে তার ভূমিকা কমে গেল রাজনীতির ক্ষেত্রে। আবার ডেমোক্রেটিক ওয়েতে ডিক্টেটরশিপের মাধ্যমে, রাষ্ট্রনায়কের মাধ্যমে দেশ পরিচালিত হতে লাগলো। বর্তমানে দক্ষিণ কোরিয়ার লি জে মিয়ং, এখানে আমি লিখে দিয়েছি বর্তমানে লি জে মিয়ং রাষ্ট্রপতি। 2026 এখন চলছে, 2025 জুন মাসে লি জে মিয়ং রাষ্ট্রপতি হন। তাহলে সামগ্রিকভাবে আমরা আজকের ভিডিওতে জানতে পারলাম যে এশিয়া মহাদেশের বিভিন্ন দেশে রাজনীতিতে সামরিক বাহিনী যে ভূমিকা পালন করেছে তার কারণ কি, ভূমিকা পালনের কারণ কি, ভূমিকা আছে, সেই কারণগুলি আমরা পয়েন্ট আকারে আলোচনা করেছি। 7টা পয়েন্ট, 7টা কারণ আমি দিয়েছি। আর আজকের ভিডিও 3টি দেশের দৃষ্টান্ত হিসাবে, ইন্দোনেশিয়ার দৃষ্টান্ত, ফিলিপিন্সের দৃষ্টান্ত আর দক্ষিণ কোরিয়ার দৃষ্টান্ত রাজনীতিতে মিলিটারি ভূমিকা আলোচনা করছি। সময়ে সিলি মিস্টেক আমার হয়েছে, সিলি মিস্টেকটাকে আমি পুনরায় পরে বলে দিয়েছি। তাছাড়া আমার বোর্ডে লেখা আছে, পয়েন্ট আকারে লেখা আছে, তোমরা লিখে নিও, ঠিক আছে? আসলে আগে যেভাবে তোড়ের সঙ্গে পড়াতে পারতাম, স্পিড থাকতো, মানে অনেকটাই
গতিহীনতা দেখা দিয়েছে। আর একটা আমার পড়ানোর ক্ষেত্রে দেখতে পাবে তোমরা, যে যখনই একটা ওয়ার্ড বলি না, ওই ইচ্ছা করে যে ব্যাখ্যা দিই, তখনই আমার ভিডিওটা বড় হয়ে যায়। আর সেই ব্যাখ্যা না দিলে তোমাদের ক্ষেত্রে খুব অসুবিধা। এই যে কর্তৃত্ববাদ ব্যবহার করেছি, মিলিটারি পাওয়ারের বৈশিষ্ট্য কি কিছুটা বলতে হয়, থিওরি আছে। গণতান্ত্রিক প্রতিষ্ঠান বললে হয়ে যায়। তো গণতান্ত্রিক প্রতিষ্ঠান কোনগুলো আমি একটু ব্যাখ্যা দিয়েছি। ধরো গণতান্ত্রিক প্রতিষ্ঠান আইনসভা, শাসন বিভাগ, বিচার বিভাগ। সেখানে আইনসভাটা কি, শাসন বিভাগের দুটো অংশ, দ্যাট ইজ গভর্নমেন্ট, এক্সিকিউটিভ বডি কি, তাই তো? এই যে ইন্ডিয়ান পার্লামেন্টের লোকসভায় যে মন্ত্রিসভাটা রয়েছে তার তিনটি ভাগ, এক্সিকিউটিভ বডি, মন্ত্রিসভার যে পলিসি, গভর্নমেন্ট পলিসি, সেকে কার্যকরী করে কি অরাজনৈতিক প্রশাসন। বিচার বিভাগ, তার কাজটা কি, আইন বিভাগের অবৈধ আইন, অসাংবিধানিক আইন বাতিল, অবৈধ বলে ঘোষণা করা। ওকে, শাসন বিভাগের সঠিক আইন সঠিকভাবে প্রয়োগ করছে কিনা, শাসন বিভাগেও তোমার অর্ডার দিতে পারে, দ্যাট ইজ ল। এইসবগুলো বললাম, বলেছি, বড় হয়ে গেল। আর এগুলো শিখবে রাষ্ট্রবিজ্ঞানে বেসিক জ্ঞান হয়ে গেলে তুমি তখন গড়গড় করে চলতে পারবে, অনেক কিছু নিজের থেকে পেরে যাবে। রাষ্ট্রবিজ্ঞান খুব কঠিন, আবার খুব সহজ। এখন ধরো ইকোনমিক সাবজেক্ট আজকে উঠেই গেল, রাষ্ট্রবিজ্ঞানও উঠে যাওয়ার মধ্যে। এই আমি ভিডিও করি, ভিডিও দেখে খুব কম জন, তো যারা কিছু জন দেখো, ভালো করে দেখো। আমাদের দায়িত্ব আছে সাবজেক্টকে বাঁচিয়ে রাখা। আর সার্ভিসের ক্ষেত্রে ইউপিএসসি বলো, নেট ব্যুরো বলো, এবং সব পরীক্ষার্থী চাকরির, ব্যাংক বাদ দিয়ে, মানে আমাদের পলিটিক্যাল সায়েন্সের বিশেষ করে ইন্ডিয়ান কনস্টিটিউশন থাকে। ইউপিএসসিতে 750 নাম্বার পলিটিক্যাল সায়েন্সের। কেউ ইউপিএসসি বসলে তার কত সুবিধা বলতো। নেট বসবে, 11, 12, বিএ মেজর, এই কোর্স জানলে তার কিন্তু অনেক সুবিধা। একটু পড়াশোনা করলেই হয়ে যাবে তার, যদি কনসেপ্ট নিয়ে পড়াশোনা করে। আরেকটি কথা বলি, এই যে এখন যে বিএ মেজর কোর্স চালু হয়েছে, 4 বছর কমপ্লিট করলে সে বিরাট জ্ঞানের অধিকারী হয়ে যাবে। এত ভালো সিলেবাস, কিন্তু এত টাফ, যারা পড়াবেন তারা যদি কনসাস না থাকে। কত হয়েছে, তোমার সিসি বেড়েছে, তোমার ইউনিট কি বলবে, ইউনিট 1, ইউনিট 2, এক একটা সেমিস্টারে 3টি ইউনিট আছে, কোনোটা 4টি ইউনিট আছে। ক্যালকাটা ইউনিভার্সিটির সিলেবাস আমার কাছে আছে, অনেক বড় সিলেবাস। কিন্তু যারা অন্য ইউনিভার্সিটিতে পড়ছো, ক্যালকাটার সিলেবাসটা দেখে পড়বে, টপিকগুলো দেখবে যে অনেক নতুন। আমি ক্যালকাটাতে পড়েছিলাম, তখনকার দিনে তোমার অনার্সে অন্যান্য ইউনিভার্সিটিতে 8টা টপিক থাকলে কোন ইউনিভার্সিটি 13টা, পলিটিক্যাল থিওরিতে, আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটিতে 21টা টপিক ছিল। যত টপিক তুমি কনসেপ্ট নেবে, তত তোমার ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে সুবিধা হবে। এই যে এমনি সাধারণভাবে তোমার এনসিইআরটির যে সিলেবাস, এই সিলেবাসে যে পড়বে, চাকরির ক্ষেত্রে সে তত বেশি সুযোগ পাবে। আমাদের বেঙ্গল বোর্ড বলো, আগে তো খুব ব্যাকডেটেড ছিল, এখন অনেকটাই আপডেট করার চেষ্টা হচ্ছে। সিলেবাস আমার যদি কিছু পড়া না থাকে, আমরা যতই পড়াশোনা করি, আউট অফ সিলেবাস আমরা কিন্তু পারবো না, পারার কথাও না। তাই আমি তোমাদের কাছে একটাই আবেদন রাখবো যে পলিটিক্যাল সায়েন্স যারা নিয়েছো, এটা অন্তত একদিকে খুব হার্ড সাবজেক্ট, তবে আমি মনে করি হার্ড সাবজেক্ট না, শুধু বুঝতে হবে, মনে ভালো লাগবে, তুমি যুক্তিবাদী হবে, তুমি ন্যায়পরায়ণবাদী হবে, তুমি সত্যবাদী হবে, তুমি অহিংসা আদর্শকে ত্যাগ করতে পারবে, তুমি স্ট্রাগল করার ক্ষমতা পাবে, তুমি
ত্যাগ করার ক্ষমতা পাবে, আত্মবিশ্বাসের ক্ষমতা পাবে। এগুলি কিন্তু রাষ্ট্রবিজ্ঞান থেকে আমরা অর্জন করতে পারি। এই বলে আজকের আলোচনা আমি এখানে শেষ করলাম।